আসলে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এই প্রশ্নটা আমার মনে হয় যে আমাদের 5ই আগস্টের পরে যত দ্রুত একসাথে মিলে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই, এই লড়াই যে রাজনৈতিক দলগুলো ছিল একসাথে মিলে যেভাবে ডিল করা প্রয়োজন ছিল ঐক্যবদ্ধভাবে, সেটা করা যায়নি। এটার একটা আমার মনে হয় যে একটা নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ চুক্তিও থাকা দরকার ছিল, যে এটা আমরা কীভাবে ডিল করব, পলিসিটা কী হবে। তাদের মধ্যে কিছু শুভাকাঙ্ক্ষী বা তাদের সমর্থক বা ভোটার এখনও আছে অনেক, যারা হচ্ছে ধরেন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, একদম মাঠ পর্যায়ের যারা, তাদের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে। যারা অপরাধী ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা বিগত 16 বছরে মানুষের উপরে সবচেয়ে বেশি শোষণ করেছে, নিপীড়ন করেছে, তাদের ক্ষেত্রে আমাদের কি অবস্থান হবে। এগুলো একটা এটা একটা সমঝোতার ভিত্তিতে, এটা একটা নিজেদের মধ্যে একটা চুক্তি থাকা দরকার ছিল। আমরা বর্তমানে যেটা দেখছি আসলে এটা নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত এটা সহজ ছিল এই একটা সিদ্ধান্তে আসা, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এখানে একটু এটা কঠিন হয়ে যাচ্ছে। কেন? কারণটা হচ্ছে এই যে একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটাকে রাজনৈতিক দলগুলো যে যার মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে, কমিটমেন্ট দিয়েছে, এখন অনেকে কমিটমেন্ট পালন করার চেষ্টা করছে, স্পেস দেওয়ার চেষ্টা করছে। তো যার ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন পলিটিক্যাল শেল্টারেই এই ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগ বা তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের উৎপাত দেখা যায়, কিংবা আপনি দেখবেন নোয়াখালীতে তারা একটা বড় সংখ্যক হিসাবে একত্রিত হয়েছে। তো আমি এটা মনে করি যে প্রশাসনের যদি নীরবতা এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর এই জায়গায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের ওই ভূমিকাটা না থাকে, তারা যদি ওই সুযোগটা না করে দেয়, প্রশাসন যদি এখানে কিছুটা নীরব না থাকে, তাহলে এটা সম্ভব না আসলে। এখানে বরং নির্বাচন কেন্দ্রিক বিষয়টিতে আমরা যখন নির্বাচনে দেখেছি যে স্বাভাবিকভাবেই হয়তো আমরা এনসিপিও কিছু ভোট টানার চেষ্টা করেছি, জামায়াতও করেছে, বিএনপিও করেছে, কিন্তু এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং পাওয়ার পলিটিক্সের দীর্ঘ সময়ের যে দুই দলের যে একটা রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ের একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি এই জায়গায় প্রভাব রেখেছে। এবং আপনি শেখ হাসিনার অসংখ্য টেলিগ্রামের ভয়েস দেখতে পাবেন যে একদম নির্বাচনের পূর্ববর্তী সময়ে, ইভেন নির্বাচনের পরবর্তী সময়েও আপনি ভয়েস দেখবেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, যেটার জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। তো তখন কিন্তু দিয়েছিল যে বিএনপি তাদের সাথে প্রতারণা করলো, কথা রাখেনি, তারা সাপোর্ট দিয়েছিল বলে অনেকগুলো আসনে জিততে পেরেছে, নাহলে জিততে পারতো না। তো যেটা নির্বাচনে হয়েছিল, যখন আসলে একজন প্রার্থী বা একটা রাজনৈতিক দলের সামনে একটা নির্বাচন কিন্তু তার একটা জীবন মরণ খেলা, আগামীর 5 বছরের রাজনীতি থেকে গতিপথ সব কিছু নির্ধারণ করে। তো তখন যখন এরকম একটা অবস্থা হয় যে আমার জিততেই হবে যে কোনো মূল্যে, তখন আসলে আর অন্য কোনো কিছু মাথায় থাকে না। তো সেটাকে সামনে রেখে, সেটা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কার সাথে কথা বলা হোক, একটু যেই কমিটমেন্ট করা লাগুক, ওই সময় সব কিছুর জন্য প্রস্তুত থাকে একজন প্রার্থী হিসেবে স্বাভাবিকভাবে। তো আমরা যেহেতু 11 দলীয় জোটের এই জায়গায় এনসিপি ছিল, যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, এবং যাদের সামনের সারিতে থাকার ওই অভ্যুত্থানের যে লড়াই, আমরা সবাই মিলে একসাথে যে লড়াইটা করলাম, এখানে আওয়ামী লীগের পতন হলো, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রতি তাদের সমর্থন থাকবে না। এবং একই সাথে যে আমাদের সাথে তাদের একটা ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা আছে, সেই জায়গা থেকে এই যে আমাদের যে 11 দলীয় জোট, এই জোটের প্রতি তাদের সমর্থন ছিল না, এটাই হচ্ছে খুবই স্বাভাবিক বিষয়। তো সেখানে তাদের সমর্থনটা ছিল অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে, এটা অফিসিয়ালি বলি আনঅফিসিয়ালি বলি, এটা ব্যক্তিগত জায়গা থেকে বলি কিংবা দলীয় জায়গা থেকে কিনা এটা আমি বলতে পারবো না। তো এই কমিটমেন্টটা বা এই ভোটগুলো বিএনপির কাছে গিয়েছে আসলে। তো কিন্তু এটাও আবার আরেকটা জিনিস আছে যে এখানে দুইটা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে যে প্রার্থীটা কিংবা তার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ, 2, 4, 5 জন যারা পাওয়ারফুল পলিসি মেকার ওই নির্দিষ্ট জায়গার, তারা এই কমিটমেন্টের ভিত্তিতে নির্বাচন পরবর্তী সময় অনেক বড় বড় আওয়ামী লীগের নেতার জামিন হয়ে গিয়েছে। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বিএনপি মহাসচিব সাহেব, ওনার যে আসন, সেই আসনের যিনি এর আগে এমপি ছিলেন, ওনার পাশের আসনের কিছুদিন আগে মারা গেলেন আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম, অভ্যুত্থানের পরপর গ্রেফতার হয়েছিলেন। এই পুরো ইন্টারিমের সময় তিনি জামিন পাননি। স্বাভাবিকভাবে তিনি ওইখানে আরেকজন শেখ হাসিনা, তিনি তার আসনে, তিনি ওইখানে 7-8 বারের এমপি, তার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তার পরিবারের বাইরে কেউ হইতে পারে না, দাঁড়াইতেই দেওয়া হয় না, আরেকজন শেখ হাসিনা ওইখানে। তো সেই মানুষটা যখন ওইখানে, কিন্তু আপনি দেখবেন খুব ফাইট একটা সম্ভাবনা তৈরি হয়েছিল একদম নির্বাচনের আগে আগে, জামায়াতের যে প্রার্থী ছিলেন সেখানে। তো এবং আমাদের মহাসচিব সাহেব একদম উইথ ডিউ রেসপেক্ট, তিনি অ্যাকচুয়ালি শেষবার নির্বাচন করছেন এই বলে খুব ইমোশনালি মানুষের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন।
এবং পরবর্তীতে ওইখানে হিন্দু ভোট ব্যাংকটা তো স্বাভাবিকভাবে একটা আওয়ামী লীগের ভোট ব্যাংক, কিছু কিছু অন্যান্য দলে আছে, আমাদের দলেও আছে, বিএনপিতেও আছে, কিন্তু বড় একটা অংশ আর কি। তো সেক্ষেত্রে যে বিষয়টা হলো আসলে ওখানে যে ওনারা একটা সাপোর্ট দিলেন, উনি জেলে ছিলেন, ওইখানে গিয়ে ওনার প্রতিনিধি গেল, কমিটমেন্ট হলো, সেই কমিটমেন্টের ভিত্তিতে ভোটটা তাকে দেওয়া হলো, তিনি বড় সংখ্যক একটা ভোটে বিজয়ী হলেন এবং নির্বাচন শেষ হওয়ার 7 দিনের মধ্যে তার জামিন হলো। এইরকম, এটা একটা এক্সাম্পল জাস্ট, এরকম পুরো বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে। আমার আসলে এরকম হয়েছে যে আওয়ামী লীগের যিনি এমপি ছিল তিনি এলাকায় যেতে পেরেছেন, গিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন, ফিরে এসেছেন রাতের আধারে, কিন্তু এটা তাদেরকে বিশাল একটা বুস্ট আপ দেয়। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এটা আসলে একটা ওই ইলেকশন কেন্দ্রিক কমিটমেন্টের ভিত্তিতে হয়েছে। সো এখানে একটা ছাড়ের ব্যাপার আছে। আবার আরেকটা লেয়ার আছে, ধরেন আপনি দেখবেন বিএনপির আবার অনেক নেতাকর্মী আছে যারা বিগত 16 বছরের সাফারার, যারা অনেক কষ্ট করেছে, তারা কিন্তু এই জিনিসটাকে মেনে নেয় না। তারা আওয়ামী লীগের এই নেতা, আরেকটা দুঃখজনক সত্য আছে, জামায়াতকে আমি এটা আমার জোটের, তারপর আমি একটা যৌক্তিক সমালোচনা করতে চাই, আমি এই মাঠের প্রতিরোধের ভূমিকায় আমি এনসিপিকে যতটুকু দেখি, ছাত্রশক্তি যুবশক্তিকে, আমি বিএনপি ছাত্রদল যুবদলকে যেভাবে দেখি, আমি কিন্তু জামায়াতকে শিবিরকে ওইভাবে পাই না। সো সামগ্রিকভাবে এখানে আমাদের এখন আমি মনে করি যে যারা নিরপরাধ তারা বিভিন্ন দলের রাজনীতি করতে পারে, সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের নামে রাজনীতি হবে না। শেখ হাসিনা শেখ পরিবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই, কারণ তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং এটা কার্যকর হতে হবে। এবং আমরা এটা আমাদের জায়গা থেকে মনে করি শুধু সামনে স্থানীয় নির্বাচন নয়, আগামীতেও যারা এই গণহত্যার জন্য দায়ী, যারা একটা স্বৈরাচার কায়েম করে একটার পর একটা গণহত্যা ঘটিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত, তারা তাদের ওই নামে ওই মার্কায় বাংলাদেশের রাজনীতি করতে পারে না। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে আমার মনে হয় যে আমাদের এখনো সময় আছে, বিএনপি বলি, জামায়াত, এনসিপি বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অন্তত এই জায়গায় একটা ঐক্যমতে আসা যে আমরা অন্তত ওই যে লিমিটটা, যে আমরা নিরপরাধরা চাইলে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করতে পারে, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দিব না এবং স্বৈরাচারের ওই নামগুলোতে দিব না। একটানা অনেকগুলো কথা শুনলাম আমরা সার্জিসের কাছ থেকে। একটি কথা তিনি বলছিলেন যে আসলে ক্ষমতাসীন যারা আছে বা প্রশাসন আছে তাদের একটি সহায়তা বা সুবিধা পেয়ে থাকেন, এই ধরনের কথা বলেন, এবং রাজনৈতিকভাবেও একটি কথা বলেছেন তিনি, যে মহাসচিবকে কথা বলেন। আপনার কাছে কি মনে হয় সরকারি দল আওয়ামী লীগকে পুনর্বাসন বা সংগঠিত করা, জামিনের প্রসঙ্গ তিনি তুলেন? আমরা দেখেছি যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন, আইভি সাবেক মেয়র তিনি জামিন পেয়েছেন, এই বিষয়গুলো আসলে কি বিএনপির পক্ষ থেকে বিষয়টি কি আপনি ব্যাখ্যা করবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। সার্জিস এতক্ষণ যে কথা বলছে তার মধ্যে মানে খুব লজিক্যালি এবং গ্রহণযোগ্য কথাই বলেছে বেশিরভাগ, কিন্তু কোথাও কোথাও তার কিছু কথা ডেভিয়েশন মনে হতে পারে, কারণ রাজনৈতিক নেতা তিনি, তার দলের একটা অবস্থান আছে, আদর্শ আছে, ফলে সব কথাই যে অন্য রাজনৈতিক সুরে হবে এমনটা হবার সুযোগও কম। কিন্তু বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগের এই যে এখনকার ঝটিকা মিছিল বা সংঘর্ষে জড়ানো বা রাজনীতিতে ফিরে আসার যে ঘোষণাটা তারা দিচ্ছে, এইটা বাংলাদেশে আদর্শিক রাজনীতির যে অভাব বিভিন্ন দলে তার একটা ফল, সামগ্রিক ফল। বাংলাদেশে এইরকম 16 বছরের বেশি সময় ধরে একটা ফ্যাসিবাদী কায়দায় যে আওয়ামী লীগ গুম খুন হত্যা মামলা চালিয়ে দেশটাকে একদম করায়ত্ত করলো, লুটপাট টাকা পাচার এমন কোনো অপকর্ম নাই করলো না, সর্বশেষ তার একটা গণহত্যা করে পালিয়ে গেল। এবং সেই গণহত্যার শিকার হলো গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি, কিন্তু দলীয়, রাজনৈতিক, অরাজনৈতিক সবাই, গৃহবধূ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে অরাজনৈতিক ছাত্র এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সবাই কিন্তু এই গণহত্যার শিকার হলো। সেই তারা নির্বাচনের সময় এসে আমি 3টা প্রধান দলের 3টা উদাহরণ দিই। বিএনপি দেখা গেল যে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি অনেক আসনে বেশি জয়লাভ করলো, তার মানে ওইখানে আওয়ামী লীগের অনেক ভোট বিএনপি তাদের বাক্সে আনতে সক্ষম হয়েছে। তাহলে স্থানীয়ভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা কোনো প্রতিশ্রুতি ছাড়া তো এটা সক্ষম হওয়ার কথা না, যেই অভিযোগটা সার্জিস করেছে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি প্রকাশ্য ভাষণ দিয়ে বললেন যে মুজিব ভাই তো নাই, আগে তো সে প্রথম হলে আমি দ্বিতীয় হইতাম, এখন সে নাই, এখন ওই ভোটটা তো আমি পাই, আমারে দাও, মুজিব ভাই আসলে আবার দেখা যাবে। তার মানে সে সমঝোতার ইঙ্গিত প্রকাশ্যে ঘোষণা তিনি করলেন, তাদের ভোট প্রার্থনা করলেন। এনসিপির নেতা হান্নান মাসুদ তিনি ভোটের আগেই ভোটের প্রয়োজনে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে একাধিক মিটিং করেছেন বলে তার ছবি পর্যন্ত প্রকাশিত হচ্ছে। তার মানে আপনি বলছেন যে সব রাজনৈতিক দলই দল হিসেবে দলীয় অবস্থান সরাসরি না হলেও
ব্যক্তি পর্যায়ে তিনটা প্রধান দলেরই মধ্যেই এদের ভোট পাবার আকাঙ্ক্ষা বা কোথাও কোথাও সমঝোতার যে চেষ্টা, এটা কিন্তু ছিল, যেটা খুব দুঃখজনক এবং নীতি বিবর্জিত একটি কাজ হয়েছে। এরপরে আসেন এখন যে বিভিন্ন জায়গায় এই থেকে যে ঝটিকা মিছিল আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো সেই ক্ষুব্ধ কর্মীরা বা অত্যাচারিত নিপীড়িত কর্মীরাই হোক আর বিএনপির আদর্শিক কর্মীরা নেতারাই হোক, যা যেভাবেই হোক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে বাধা দেওয়া, তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া, এই কাজটা মোস্টলি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা করছে। পাশাপাশি এনসিপির ছাত্র সংগঠন বা তারা করছে কোথাও, কিন্তু তাদের সক্ষমতাও কম। সারা দেশে তো এনসিপির এরকম শক্ত সাংগঠনিক ভিত্তি নাই যেটা বিএনপি এবং জামায়াতের ইসলামের আছে, কিন্তু জামায়াত ইসলামের কোনো এক্সিস্টেন্সই নাই। পাশাপাশি আবার সব জায়গায় যে মানে সমঝোতার ভিত্তিতে বা সিগন্যালের ভিত্তিতে যে ঝটিকা মিছিল হয়, এই রাজনীতি তো বহু বছর আমরা দেখেছি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কোনো নেতার সিগন্যাল পেয়ে অন্য দলের নেতারা হঠাৎ একটা ঝটিকা মিছিল করে এই ব্যানার নিয়ে ছবি তুলে তারপর চলে যেত, পুলিশ আস্তে আস্তে চলে যেত, ওই ছবি ফেসবুকে অনলাইনে এখানে দিত, তাদের রাজনীতি টিকানোর রাজনীতি। সেই অপকৌশল আগেও ছিল, এখনও কোথাও সেটা হতে পারে, কিন্তু সেটা হয় তারা একটা ঝটিকা মিছিল বের করে দৌড়ে পালিয়ে যাবে অন্যরা প্রতিরোধ করবার আগে, পুলিশ আসবার আগে। কিন্তু নোয়াখালীতে যেটা হলো, তারা নরমালি অন্য জায়গার তুলনায় সংখ্যাটা একটু বড় ছিল, পুলিশ বাধা দেন, সরে গেছে, সেখানে মিছিল করলো, মিছিল করে সে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা সমাবেশ করে হাসিনাকে ফিরিয়ে আনার অঙ্গীকার করলো এবং তারা মাঠ ছাড়বে না, আমৃত্যু থাকবে হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত, এরকম ঘোষণা দিল। এই ঘোষণা দেবার পরেও তাদেরকে গ্রেফতার করা হলো না। পুলিশ নাকি তাদেরকে, ওসি সাহেবের বক্তব্য ছিল যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এখান থেকে, বলছিলেন যে তাদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নেমেছে তারা। ওই পুলিশের সঙ্গে তো তাদের একটা নিষিদ্ধ দল, আজকে আপনি হিজবুত তাহরির বা নিষিদ্ধ ঘোষিত অন্য রাজনৈতিক দল একটা মিছিল করতে বলেন তো, পুলিশ সেখানে বসে থাকবে? তাহলে পুলিশের সঙ্গে এই যে নিষিদ্ধ কর্মসূচি, নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ, তাদের সঙ্গে সংঘর্ষ তো প্রথম হওয়ার কথা ছিল পুলিশের, কারণ পুলিশ তো আইনশৃঙ্খলা রক্ষার সহায়তা পাচ্ছে তারা। বাংলাদেশে সব জায়গায় যেসব পুলিশ আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা সবাই যে আওয়ামী বিরোধী মনোভাবের, এটা তো ভাববার কারণ নাই। আপনি তো 16 বছর ধরে আগের নিয়োগপ্রাপ্তদের হয় নিজের খোয়ারে ঢুকিয়েছে অথবা নিজের পরীক্ষিত ছাত্র সংগঠন করাদের ঢুকিয়েছে। তারা পরিস্থিতির কারণে এখন কেউ রং বদলিয়েছে, কেউ আপনার আনুগত্য মেনে কাজ করছে, কিন্তু তাদের ভেতরে তো সেই এই অবস্থা সারা বাংলাদেশেই তো। আমি শেষ করি ওই চিত্রটা, সেখানে তারা এটা করলো, মিছিল করলো, সমাবেশ করলো, পুলিশ কোনো অ্যাক্টিভ ভূমিকায় গেল না। আমরা দেখলাম না নিষিদ্ধ ঘোষিতদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষ হয়েছে। তারপর একদিন চলে গেছে, একদিনের মধ্যে চিহ্নিত নেতা যারা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এই সব নেতারা, আওয়ামী লীগের নেতারা এই ঘোষণা দিল, তারা আবার বাসায় থাকে, তারা আবার তাদের অফিসে বসে আবার মিটিং করার উদ্যোগ নেয়, আবার মিছিল করবার। তাদের একজনকে গ্রেফতার করা হলো না কেন? এর মধ্যে গ্রেফতার করা হলে দ্বিতীয় দিনের যে সংঘর্ষ সেটা হয়তো এড়ানো যেত। দ্বিতীয় দিনের সংঘর্ষ হলো, সেই সংঘর্ষটা হলো কিন্তু বিএনপির সঙ্গে ওই আওয়ামী লীগের। সেখানে তো জামাত, এনসিপি বা অন্য সংগঠনে এগিয়ে যেতে পারতো একযোগে দাঁড়ালে। এই যে বিএনপির যে নেতা এখন সংকটাপন্ন অবস্থায়, হৃদয় হসপিটালে আছে, ছাত্রদলের 6টা মোটর সাইকেল ভাঙচুর এবং পোড়ানোর ঘটনা ঘটতে পারে, তার ওই ফাঁসি কার্যকর হওয়ার চিত্রটা তার মাথায় ভেসে উঠবে, এই দৃষ্টান্ত লাগবে এবং এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা। ইভেন একটু আগে ভাই যে কথাগুলো বললেন, জনাব তারেক রহমান কেন্দ্রিক, তার ব্যক্তিকেন্দ্রিক, তার আচরণ, তার চলাফেরা, তার ব্যক্তিত্বের জায়গা, আমি অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলোর সাথে একমত এবং আমি এগুলোর জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু কষ্টের কথাটা যেটা বা দুঃখজনক যেটা, এই যে যত আশা জাগা নিয়ে বিষয়, এটা হচ্ছে ব্যক্তি তারেক রহমান কেন্দ্রিক, আর যত আমাদের হতাশার বিষয়, এটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের মানুষ কেন্দ্রিক। ধরেন আমরা যদি খুব স্বাভাবিকভাবেই একটা আওয়ামী লীগ সরকারের এতদিনের শোষণ, নিপীড়ন, লুটপাট, দুর্নীতির পরে আমরা এটা আশা করি না যে বিএনপি এসেই 6 মাসে 1 বছরে দেশটাকে আমাদের প্রত্যাশার জায়গায় নিয়ে চলে যাবে। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারও চাইলেও তাদের মতো করে পারে নাই, সময় লাগবে, একটা প্রসেস, একটা সিস্টেম ঠিক করতে হবে আপনার ভেঙে চুরে। কিন্তু যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিছু সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে এই সরকার আসলে ওই পথে যাচ্ছে কিনা। কিন্তু অনেক জায়গায় সরকার আমাদেরকে হতাশ করেছে। যেমন আপনি দেখেন, ধরেন আজকে বিসিবি নির্বাচন হচ্ছে, বিসিবি নির্বাচনে যদি আজকে 25 জন নির্বাচিত হয়, 22 জন কারা নির্বাচিত হবে এটা আর 7 দিন আগে থেকে মানুষ জানে। প্রেসিডেন্টকে নির্বাচিত হবে এটা মানুষ জানে।
তাহলে এই যে এভাবে দলীয়করণ করা হলো, এভাবে যে ক্ষমতার অপব্যবহার করা হলো, এভাবে যে নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদেরকে বসানো হলো, এটা তো আমরা প্রত্যাশা করি না। তো আগেও ছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক। তাহলে পরিবর্তনটা তো হতে হবে, মানে আমরা ওই পরিবর্তনটাই চাই। এখন তো তারা একটা বিশাল একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতাসীন দল হয়েছে, তারা তো অনেক বেশি সাফারার, তাদেরকে এটা শুরু করতে হবে। আপনি দেখেন, আমি একটা একটা করে বলি। ধরেন আওয়ামী লীগ তার সময়ে এস আলম ব্যাংকটাকে লুটপাট করেছে, জনগণের টাকা লুটপাট করেছে, সেখানে তারা ডিজিএফআইকে ব্যবহার করে ব্যাংক দখল করেছে। কিন্তু আমরা দেখলাম একই কায়দায় বিএনপি তার চেয়েও কম সময়ে, মানে ক্ষমতা আসলো মাত্র 4 মাস হলো, এস আলমকে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে দখল করা যায়, এমডি পরিবর্তন করা যায়, যারা ডিরেক্টর আছে তাদেরকে পরিবর্তন করা যায়, মন মতো বসানো যায়। ইভেন ওই এস আলমের পরামর্শক হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে অফিসাররা ছিল তাদেরকে পর্যন্ত কিভাবে এখানে চেয়ারম্যান বা বিভিন্ন পদে আনা যায়, সকল কার্যক্রম আমরা দেখলাম। আমরা আরও আশাহত হই যখন আমরা দেখি ওই এস আলমদেরকে আবার এই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার মতো ব্যাংক অধ্যাদেশটা, রেজুলেশনটা তারা পাশ করার সকল প্রক্রিয়া রেডি করে ফেলে। সো এই জিনিসগুলো আমাদের মধ্যে হতাশা তৈরি করে। আপনি দেখেন বিএনপি তার 31 দফায় বলছে যে তারা, কিন্তু এখানে বিরোধী দল কি করছে আসলে? তাহলে বিরোধী দলের কিন্তু একটি সমালোচনা আছে যে বিরোধী দলের তার যে দায়িত্ব পালন করার কথা সেই জায়গাটা পুরোপুরি পালন দেখেন, করতে পারছে না। আমরা আপনার এই টকশো টেবিল বলেন, সংসদে বলেন, এই প্রত্যেকটা জায়গায় মেজর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। ধরুন সংসদে প্রথম অধিবেশনটা পুরোটা গিয়েছে সংস্কার কেন্দ্রিক। সংস্কার কেন্দ্রিক তখন শুধু সংসদ না, সংসদের বাইরে এর চেয়ে বেশি সংস্কার নিয়ে আলাপ আলোচনা হয়েছে এই টকশো টেবিল থেকে প্রত্যেকটা জায়গায়। কিন্তু তারপর আমরা দেখেছি বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। তারা যদি সংশোধনী করবে তখন সংশোধন করতো, তারা তো সেখানে অন্তত 30 দিনের মতো সময় পেয়েছে, সংশোধন করে পাশ করতো। কিংবা তাদের যদি মনে হয় আরও ফার্দার এটা রেটিফাই প্রয়োজন, তাহলে তখন ওটা পাশ করে, মানে ধরেন এখন 0-তে আছে, ওটাকে আপনি 50 নেন, আবার আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে 50 থেকে 80 করেন, 100 করেন, আগাতে থাকেন, কিন্তু আপনি এটা বাতিল করে দিলেন। আমরা মনে করি আপনি এটা আপনার ক্ষমতার অপব্যবহার করার জন্য, আপনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আপনার মতো করে প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, দুদক, মানবাধিকার কমিশন এগুলো চালানোর জন্য আপনি এই কাজটা করেছেন। এটা আমাদেরকে আশাহত করেছে। আমরা যখন দেখি যে এই বিভিন্ন জায়গায় প্রশাসক যে বসানো হচ্ছে, তাদের 31 দফায় দেয়া, তারা নির্বাচিত হলে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারগুলো হস্তান্তর করবে। কিন্তু আমরা এখন দেখছি, ওই দিন দেখলাম অ্যানি ভাই, পানি সম্পদ মন্ত্রী, তিনি বললেন এই ম্যান্ডেট তাদের আছে, নির্বাচনে জেতার মধ্যে দিয়ে তারা এই ম্যান্ডেট পেয়েছে, তারা প্রশাসক বসাবে। মানে এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে? একজন রাজনৈতিক ব্যক্তির স্টেটমেন্ট তো এটা কোনদিন প্রত্যাশিত না।